বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ মাত্রই শান্তিপ্রিয় ও অহিংসার বাণীতে বিশ্বাসী এ কথা সবাই জানেন। কিন্তু ৯০% বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ মিয়ানমারে গত প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ সেই উক্তিকে এক প্রকার প্রশ্নবিদ্ধই করেছে বটে। ২০২১ সালের ৫ই মে শুরু হওয়া এই যুদ্ধে বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা সরকারকে প্রায় কোণঠাসাই করে ফেলেছে বলা যায়। একের পর এক অঞ্চল দখলে নিয়ে নিচ্ছে বিদ্রোহীদের সবচেয়ে বড় গোষ্ঠী আরাকান আর্মি। মনে প্রশ্ন আসতেই পারে, সেখানকার সেনাবাহিনী কি চুপচাপ বসে আছে? না, কিন্তু মজার বিষয় হলো সরকারি বাহিনীর কাছে মর্টার শেল, স্নাইপার, মেশিন গান, ট্যাঙ্ক, পর্যাপ্ত গোলাবারুদ থাকার পরও অসহায় আত্মসমর্পণ বা পলায়ন ছাড়া কোনো পথ থাকছে না। কিন্তু কেন? সেই কেনর উত্তর খুঁজব আজকে। আদ্যপান্তর এই পর্বে জানব কারা এই আরাকান আর্মি, কেনই বা আরাকান আর্মির সামনে টিকতে পারছে না মিয়ানমারের সামরিক জান্তা। বর্তমানে চলা এই যুদ্ধের স্ফুলিঙ্গ এক দুদিনে কিংবা হঠাৎ করেই জ্বলে ওঠেনি। সাল ১৯৪১, এক বিপ্লবী বাহিনীর গোড়াপত্তন হয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, যার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন অং সান, যাকে বহু বার্মিজ তাদের জাতির পিতা বলে মনে করেন। তিনি ছিলেন এখনকার মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির পিতা। বার্মা যখন ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে, তার কিছু আগে অং সান আততায়ীর গুলিতে নিহত হন। কিন্তু তার মৃত্যুর আগেই বার্মা ইন্ডিপেন্ডেন্স আর্মি বা বিআইএ দেশের অন্যান্য এলাকার মিলিশিয়া বাহিনীগুলোর সঙ্গে যুক্ত হয়ে একটি জাতীয় সশস্ত্র বাহিনী গঠনের কাজ শুরু করেছিল। স্বাধীনতার পর এই বাহিনীকেই তাতমাদো বলে পরিচিত বাহিনীতে রূপান্তরিত করা হয়। কিন্তু এতে সমস্যা কি? সমস্যা ছিল, তাতমাদো সবসময় মিয়ানমারের জাতিগত সংখ্যালঘু মানুষদেরকে একটা হুমকি হিসেবেই দেখেছে। তাদের মতে মিয়ানমারের সংখ্যালঘু জাতিগুলোর নিজস্ব একটা আলাদা জায়গা বেছে নেয়ার কোনো অধিকার নেই। এদেরকে দেখা হয়েছে সেই ধরনের কিছু গোষ্ঠী হিসেবে যারা মিয়ানমারের ঐক্য এবং স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে চায়। তাই তারা একটা নীতি কেবল তাদের ক্ষেত্রে মেনেছে, তা হলো এদেরকে হয় নিশ্চিহ্ন করে দিতে হবে অথবা বশে আনতে হবে। আর এর পরিণামে যা দাঁড়িয়েছে তা হলো কয়েক দশক ধরে মিয়ানমারে একের পর এক সংঘাত, যুদ্ধ লেগেই আছে। মিয়ানমারে বছরের পর বছর ধরে চলা সংঘাত থেকেই জন্ম নেয় আরাকান আর্মি সহ আরও প্রায় ৪০টি বিদ্রোহী গোষ্ঠী, যাদের মধ্যে আরাকান আর্মির সদস্য সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ২৬ থেকে ৪০ হাজার। অথচ ২০০৯ সালে এই গোষ্ঠীর যাত্রা শুরুর সময় এর সদস্য ছিল মাত্র ২৬ জন। বিদ্রোহী বলুন কিংবা স্বাধীনতাকামী, এই দলটি কিন্তু বাংলাদেশের সাথে সীমান্ত সংলগ্ন মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, যাদের লক্ষ্য স্বাধীন আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এর লক্ষ্যকে সামনে রেখে আরাকান আর্মির প্রধান ২০১৭ সালে আরাকান ড্রিম 2020 ভিশন সামনে এনেছিলেন। বর্তমানে মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি এলাকা রয়েছে তাদের নিয়ন্ত্রণে। যেসব জায়গাগুলোতে তাদের নিয়ন্ত্রণ নেই, সেখানেও তারা জান্তা বাহিনীর গতিবিধি সীমিত করে রেখেছে। এমন এলাকার মধ্যে রয়েছে রাখাইনের রাজধানী সিতোয়ে, আন শহর এবং কিউকোপি অর্থনৈতিক অঞ্চল। কিন্তু কিভাবে শুরু হলো এত কিছু? এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে ২০০৯ সালে। মিয়ানমারের উত্তরে চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি বা কেআই এর সহায়তায় গঠিত হয় আরাকান আর্মি এবং সেখানে তারা প্রশিক্ষণ নেয়। প্রথম দিকে এই সেনারা ছিল রাখাইন রাজ্যের অধিবাসী। তারা কাচিন রাজ্যের পাকান শহরে জেড পাথরের খনিতে কাজ করত। পরবর্তীতে রাখাইন রাজ্য ও ইয়াঙ্গুন থেকে রাখাইনরা কাচিন রাজ্যে গিয়ে আরাকান আর্মির সাথে যুক্ত হতে থাকে। কেআইএ ছাড়াও উত্তর মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর কাছ থেকে অস্ত্র পেতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে প্রথম তারা অস্ত্রশস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে বিদ্রোহী যোদ্ধাদের রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে পাঠাতে শুরু করে। শুরু হয় ছোট ছোট সংঘাত, যা দীর্ঘ ৩ বছর অব্যাহত থেকে ২০১৯ সালের ৪ জানুয়ারি এক রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। আরাকান আর্মি মিয়ানমারের স্বাধীনতা দিবসের দিন রাখাইন রাজ্যের ৪টি পুলিশ স্টেশনে আক্রমণ চালায়, যার দরুন সে সময়ের বেসামরিক সরকার অং সান সুচি আরাকান আর্মিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে গোষ্ঠীটিকে নির্মূল করার নির্দেশ দেন। যদিও পরবর্তীতে ২০২০ নভেম্বরে মিয়ানমার সরকারের সাথে যুদ্ধবিরতি চুক্তি হয় আরাকান আর্মির। তবে ২০২১ সালে সামরিক বাহিনী কু করার পরে চুক্তিভঙ্গের অভিযোগে আবার বিদ্রোহ শুরু করে আরাকান আর্মি। এছাড়াও মিয়ানমারে আলাদা ধর্মীয় ও সংস্কৃতির প্রায় ১০৫টি গোষ্ঠী রয়েছে, যাদের নিজেদের মধ্যেকার বিভেদ ও দাঙ্গা চলছে বহু আগে থেকেই।
এসব দাঙ্গা নির্মূলে সরকারের ব্যর্থতা থেকেও ছোট ছোট অস্ত্রধারী গ্রুপ তৈরি হচ্ছিল ক্রমেই। আর এইভাবেই 2021 থেকে চলছে সেই বিদ্রোহ, যা রূপ নিয়েছে দীর্ঘ এক গৃহযুদ্ধে। 2021 সালে অং সান সুচি সরকারকে হটিয়ে ক্ষমতা নেয়ার পর বিগত 4 বছরের মধ্যে এই বছর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আছে মিয়ানমারের জান্তা সরকার। একের পর এক অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে সর্বোচ্চ পতনের মুখে রয়েছে তারা। আরাকান আর্মির কাছে শোচনীয় পরাজয়ের পেছনেও রয়েছে যৌক্তিক কিছু কারণ। মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়া এক সফল পরিকল্পনা অপারেশন 1027। পূর্বে গোষ্ঠীগুলো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলেও তা ছিল বিচ্ছিন্নভাবেই। তবে 2019-এ 3টি বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA, তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA এবং আরাকান আর্মি AA একত্রিত হয়ে প্রায় 15,000 যোদ্ধা নিয়ে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স গঠন করে। তারই প্রেক্ষিতে 2023 সালের অক্টোবরে শান রাজ্যে সরকারি সেনাবাহিনীর ওপর এই 3টি গোষ্ঠী মিলে যৌথভাবে বড় ধরনের হামলা চালায়। শান প্রদেশ সহ চীন সীমান্তের আশপাশের অঞ্চলগুলো থেকে জান্তা সামরিক বাহিনীকে উৎখাত করতে সক্ষম হয় তারা। এরই নাম তারা দিয়েছিল অপারেশন 1027, যার সাথে পিপলস ডিফেন্স ফোর্সও একাত্মতা প্রকাশ করে। বিবিসির বার্মিজ সার্ভিসের সহকারী সম্পাদক আইথ হুসান বিবিসি বাংলাকে জানিয়েছেন, 2023 সালের অক্টোবরে 3টি বিদ্রোহী গোষ্ঠীর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের আলোচিত অপারেশন 1027 শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা দেশটির 30টি শহরের দখল নিয়েছে। দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে নিপীড়নের শিকার সাধারণ জনগণ নিজের অধিকার ও স্বাধীনতা ফিরে পাবার আশায় দলে দলে যোগ দিয়েছিল এবং বর্তমানেও যোগ দিচ্ছে বিদ্রোহী দলগুলোই। জঘন্য সব অপকর্মের সাক্ষী হতে হতে ক্লান্ত জনগণ এখন উৎখাত চায় জান্তা সরকারে। আর সাধারণ জনগণের সহায়তা পাওয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী। আর এরপরেই সবচেয়ে বড় যে কারণটি রয়েছে তা হলো বিদেশি সাহায্য। 2021 সালে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসা তাতমাদ সামরিক বাহিনীকে আন্তর্জাতিকভাবে অবৈধ সরকার ঘোষণা করে অন্যান্য দেশ। নিষেধাজ্ঞার খড়গ পড়ে মিয়ানমারের ওপর। ফলে 2021 থেকে চলা বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুদ্ধে অন্যান্য দেশ থেকে সেনা সাহায্য পাওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে যায়। যদিও বা পরম মিত্র চীন শুরুতে জান্তা সরকারকে স্রোতের বিপরীতে গিয়ে সাহায্য করছিল, তবে পরবর্তীতে যখন দেখা গেল বিদ্রোহী গোষ্ঠীগুলো একের পর এক বিজয় ছিনিয়ে আনছে, তখন তারাও যোগাযোগ বাড়ায় সে পক্ষের সাথেই। একই পথ বেছে নেয় ভারতও। হাতে নাতে যার প্রমাণ মেলে আরাকান আর্মির কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখলেই, যার মধ্যে রয়েছে M60 মেশিন গান, যা $10,000-এরও বেশি মূল্যের। এছাড়া স্নাইপার রাইফেল, MRP রাইফেল সহ এখন তাদের হাতে আছে নানান আধুনিক অস্ত্রশস্ত্র। দারিদ্র্যে ডুবে থাকা এই রাজ্যের কাছে কিভাবে এত সমরাস্ত্র আসলো তা ভাবলেই সরাসরি স্বীকার না করলেও চীন যে গোপনে বিদ্রোহী আরাকান আর্মির অস্ত্রের যোগান দিচ্ছে তা সহজে অনুমান করা যায়। কিন্তু বিদেশি শক্তিগুলো কেন সাহায্য করছে এরকম একটি বিদ্রোহী গোষ্ঠীকে? উত্তরটি মূলত চীনের রূপ বদলে রয়েছে। কেননা যখন চীন বুঝতে পারল মিয়ানমারের ক্ষমতার পালাবদল খুব শীঘ্রই হতে চলেছে, তখনই ভিন্নভাবে চিন্তা শুরু করে তারা। আর ভূরাজনীতির প্রেক্ষাপটে তাদের এই পালাবদলও বড্ড জরুরি নিজেদের স্বার্থ রক্ষার্থেই। যেমন শুরুতে যদি আসি চীনের কথায়, তবে বলতে হয় মিয়ানমারে চীনের বিশাল স্বার্থ জড়িত। মিয়ানমারের পশ্চিমে রাখাইন রাজ্যের একটি বড় শহর কিয়াওকপিউতে একটি কূটনৈতিকভাবে সুবিধাজনক সমুদ্র বন্দর ও ইকোনমিক জোন তৈরি করার জন্য চীন $7.3 বিলিয়ন ব্যয় করে মিয়ানমারের সাথে চুক্তি করেছিল, যার 70% নিয়ন্ত্রণ থাকবে চীনের এবং 30% নিয়ন্ত্রণ থাকবে মিয়ানমারের হাতে। এই প্রজেক্টের পাশাপাশি চীন 1700 কিলোমিটার দীর্ঘ চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর সৃষ্টি করতে চায়, যা মিয়ানমারের মান্দালয় ইয়াঙ্গুন এবং রাখাইন প্রদেশের চকপিউকে সংযুক্ত করবে চীনের কুনমিং শহরের সাথে। এতে মিয়ানমার থেকে সরাসরি জ্বালানি তেল ও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে ইউনান প্রদেশে। এছাড়াও মিয়ানমারের শান প্রদেশের উপর দিয়ে চীন তেল ও গ্যাস পাইপলাইন স্থাপন করেছে, যা শেষ প্রান্তে অবস্থিত আরাকান রাজ্যের পাশের বঙ্গোপসাগরে। নিজেদের তেল ও গ্যাস লাইন বাঁচাতে বিদ্রোহী গোষ্ঠীদের সাথে যোগাযোগ করেছে চীন সরকার। এই প্রজেক্টের মাধ্যমে চীন তার সামরিক শক্তিকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে সহজে প্রবেশের সুবিধা পাবে। আর আরাকান আর্মি ও থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের বাকি দলগুলো চীনকে নিশ্চিত করেছে যে ভবিষ্যতে যাই হোক না কেন তারা মিয়ানমারে চীনের বিনিয়োগকে সুরক্ষিত রাখবে।
স্বার্থ কেবল চীনের একা বিষয়টা এমন নয়, বরং স্বার্থ রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেরও। ভারত সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে চিন্তিত তা হল নিজেদের নিরাপত্তা। ভারতের 7 সিস্টার্সের 4টি প্রদেশের সীমান্ত সংযুক্ত আছে মিয়ানমারের সাথে। এই প্রদেশগুলোতে হর হামেশা অস্থিরতা লেগে থাকে। পাশাপাশি চীনের সামরিক বাহিনীর উৎপাত তো রয়েছেই, আর তা ঠেকাতেই মূলত আরাকান রাজ্যে কালাদান প্রজেক্ট শুরু করে ভারত। কেননা মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, এই 4টি প্রদেশের সাথে আরাকান রাজ্যের মাধ্যমে যোগাযোগ করা তুলনামূলক অনেক সহজ ও কম সময় লাগে। এই প্রজেক্টের অধীনে মূলত একটি সমুদ্র বন্দর রয়েছে, যার মাধ্যমে সহজে যোগাযোগ করা সম্ভব হবে 7 সিস্টার্সের সাথে। আর সবশেষে যার কথা না বললেই নয়, সেটি হলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কথা সরাসরি যুদ্ধে না আসলেও ঘুরিয়ে পেঁচিয়ে ঠিকই পাওয়া যায়। মিয়ানমার যুদ্ধে যুক্তরাষ্ট্রের মূল স্বার্থ মূলত বর্তমানে দেশটির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের বাণিজ্যিক সকল সুযোগ সুবিধাকে প্রতিহত করা। মিয়ানমারের শান প্রদেশে যদি ক্রমাগত বিদ্রোহ চলতে থাকে, তবে চীনের বহুল আকাঙ্ক্ষিত চায়না মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রকল্প বন্ধ হয়ে যাবে। ফলে চীনের ব্যবসা বাণিজ্যের বিপুল ক্ষতি হবে এবং চীনকে নির্ভর করতে হবে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত মালাক্কা প্রণালীর ওপর। তাই মিয়ানমারের গৃহযুদ্ধ অব্যাহত রাখতে বিদ্রোহী গোষ্ঠীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। তবে বিদেশি শক্তিগুলোর সহায়তা থাকার পরও নিজেদের অর্থ ছাড়া একটি যুদ্ধ পরিচালনা বিলাসিতারই শামিল। জাতিসংঘের তথ্যমতে ভারত, বাংলাদেশ ও থাইল্যান্ড সীমান্তে মাদক চোরাচালানের মাধ্যমে অর্থ উপার্জন করে আরাকান আর্মি। মিয়ানমারের শান, কাচিন, চীনের লাওস প্রদেশ ও থাইল্যান্ডের কিছু অংশ নিয়ে গড়া গোল্ডেন ট্রায়াঙ্গেল নামক জায়গা পৃথিবীর আফিম উৎপাদনের অন্যতম উৎস। প্রায় $25 বিলিয়ন ব্যবসা হয়ে থাকে এই আফিম চাষকে ঘিরে। ধারণা করা হয় বিদ্রোহী গোষ্ঠীগুলো এই অবৈধ মাদক চোরাচালান থেকে প্রচুর আয় করে, যা বিদ্রোহীদের অর্থের যোগান দিচ্ছে। আর ঠিক এসব কারণেই মিয়ানমার জান্তা সরকার দিন দিন দুর্বল হয়ে পড়ছে বিদ্রোহী আরাকান আর্মির কাছে। প্রতিবেশী দেশগুলো নিজেদের কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন করার চিন্তা করছে। ভারত, চীন এরই মধ্যে যোগাযোগ করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে শেষ পর্যন্ত মিয়ানমারের জান্তা সরকারের পতন হয় কিনা তাই এখন দেখার বিষয়।